প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চে। সাথে আছে আমি মুকসিমুল আহসান। দর্শক, আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যার পড়ালেখা, তার বড় হওয়া জন্ম ঢাকায়, কিন্তু বড় হওয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কখনো কুড়িগ্রামে, কখনো রাজশাহীতে, কখনো বগুড়ায়। এবং তিনি ছাত্র জীবনেও তার ছাত্র রাজনীতিতে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতিও, এবং সবশেষ তিনি গত প্রায় 10 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দলের দপ্তর সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন, এবং সেই সাথে তিনি বিএনপির মুখপাত্র। আমাদের আজকের অতিথি রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন রিজভী ভাই? আছি মোটামুটি আর কি। রিজভী ভাই, আপনার শুরুতেই বললাম যে আপনার ছাত্র রাজনীতিতে একটি বড় ভূমিকা রয়েছে। আপনি যদিও শুরুটা করেছিলেন বামপন্থী একটি ছাত্র সংগঠনের মধ্য দিয়ে, কিন্তু পরবর্তীতে যখন ছাত্র দল প্রতিষ্ঠা হয় সেই সময় থেকে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রচার সম্পাদক, পরবর্তীতে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এই পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এবং এই যে 2-3 দিন আগে রাকসু নির্বাচন হয়ে গেল, তার আগে সম্ভবত আপনি সবশেষ রাকসুর ভিপি। সেই জায়গা থেকে আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে চাই যে তখনকার ছাত্র রাজনীতির সঙ্গে বর্তমান ছাত্র রাজনীতির আপনি পরিবর্তনটা কি দেখেন? কেন প্রশ্নটি করছি, আপনারা যখন ছাত্র রাজনীতি করেছেন, আপনারা একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, করেছেন, বা ওই গণ অভ্যুত্থানের সময় যেটি 90-এর, আর এখন আরেকটি হলো 24-এর। তো এই দুটি পিরিয়ডকে আপনি দুই জায়গা থেকে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? পরিবর্তন কি দেখছেন? পরিবর্তন অনেক কিছুই আছে, আবার অনেক সাদৃশ্যতাও আছে, আবার গরমিলও আছে। যেমন আমরা মানে ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে যখন নির্বাচন হলো, ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, অন্যান্য নির্বাচন 90-এ এসে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করি। ডাকসু ছাত্রদল বিপুল ভোটে জিতলো আর কি, ল্যান্ডস্লাইড ভিক্টোরি। আর রাকসুতে আমি একা, শুধু আমার দল থেকে একা আমি ভিপিতে জিতলাম। কিন্তু যারা জিতেছে তারাও আন্দোলন সংগ্রামী ছিল, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, জাসদ, মৈত্রী বা জাতীয় ছাত্রলীগ ছিল ওই সময়, আরও ছাত্র ইউনিয়ন সবাই করেছে। তাদের একটা যৌথ প্যানেল ছিল, সেই যৌথ প্যানেলের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম আমার দল থেকে। মানে জাস্ট আমাদের কোনো ঐক্যবদ্ধ কোনো প্যানেল ছিল না। যাক, আমি জিতেছি সেই সময়। তো যে বিষয়টি বলছিলেন গুণগত পার্থক্যটা হচ্ছে এইটাই, আমরা ছাত্র আন্দোলন করে 90-এ একটা পর্যায়ে যখন নির্বাচনগুলো শুরু হলো, ছাত্র সংগঠন বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে বিজয় হওয়ার পর আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে এসে বিজয় লাভ করলাম আমরা, এইটা। আর এখানে একটি গণ অভ্যুত্থান হওয়ার পরে ছাত্র রাজনীতি নতুন করে শুরু হলো, এবং শুরু হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলো শুরু হলো, এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হলো সম্প্রতি। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মানে এটাই যে আমরা নির্বাচিত হওয়ার পর গণ আন্দোলন তীব্র হলো, এবং একটি যে সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম বা সংগ্রাম করছিলাম, একটি স্বৈরাচারী সরকার, হোসেন মোহাম্মদ এরশাদ, তার পতন আমরা নিশ্চিত করেছিলাম। এটা একটা একেবারেই যৌথ ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আর এখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হওয়ার পরে তারপরে এখন নির্বাচন হচ্ছে, কিছুটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়া গেছে। ধরেন সহাবস্থান ছিল না ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্র দল, এবং যারা গণতন্ত্রকামী আরও বিভিন্ন ছাত্র সংগঠন যারা মনে করেছে, তারা সোচ্চার কণ্ঠে কোনো কথা বলা ছিল না, কথা বলতে পারতো না। মানে কোনো ক্রমেই কোনো সহাবস্থান ছিল না, কোনো সহিষ্ণুতা ছিল না ক্যাম্পাসগুলোতে। মানে বিগত যে আমল গেছে সেটা এরশাদের যে আমল, ওটা এরশাদের আমলটা ছিল ডিকটেটোরিয়াল। ওটা ছিল একটা কি বলে, ওটা একটা ডিকটেটর আর কি, মানে ক্যালকুলেটেড ডিকটেটর আমি বলি আর কি। আর এরপরে যেটা গেল 2009 সাল থেকে, এটা হলো ডেসপারেট ডিকটেটর, এবং এটার স্বরূপটা হচ্ছে একেবারেই ফ্যাসিস্ট টাইপের, নাৎসি টাইপের আর কি। তো নাৎসিদের যখন অবস্থান থাকে, তখন আপনি ক্যাম্পাস বলেন বা অন্যান্য যে কোনো সমাজ এবং রাষ্ট্রের কোনো স্থানই কোনো ডেমোক্রেটিক স্পেস থাকে না কোনো জায়গায়। আমরা ল্যাটিন আমেরিকায় দেখেছি বা
পৃথিবীর অন্যান্য দেশে, যে রাশিয়াও দেখেছি জারতন্ত্র আছে, কিন্তু ইউনিভার্সিটিগুলো এক ধরনের একটা কর্পোরেট সাহিত্য শাসন ভোগ করত। আমরা ল্যাটিন আমেরিকা ভেনেজুয়েলায় দেখেছি, বিভিন্ন জায়গায় যখন বাইরে কথা বলা যাচ্ছে না, তখন ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা গণতন্ত্রের জন্য সোচ্চার, তাদের কণ্ঠ ভিতরে স্বাধীন ছিল। কিন্তু এই সময় সেটা ছিল না, এই যে 15-16 এতটুকু পার্থক্য। আরেকটি জায়গায় আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন রাকসুর ভিপি হয়েছিলেন তখন ছাত্র দলের প্যানেল কি পূর্ণ প্যানেলে জিতেছিল বা কিভাবে নির্বাচনটি না, আমি ডাকসুতে পূর্ণ প্যানেলে জিতলো। হ্যাঁ। আর রাকসুতে গিয়ে মানে ঘটনা হয়েছিল এরকম, ডাকসু নির্বাচন যখন হচ্ছে তার আগের বারে ইউনাইটেড প্যানেল ছিল সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদ বলছে আপনার ছাত্রলীগ, জাতীয় ছাত্রলীগ এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলের এগেনস্টে তারা লড়াই করলো। ছাত্রদল বড় ধরনের ফাইট করলো, কিন্তু পারলো না, ওরা জিতলো। আর এর পরের বছর না, ওটা 89, আর 90-তে এসে ওরা বিভক্ত হয়ে গেল। আচ্ছা। যেমন জাসদ মৈত্রী একটা প্যানেল দিয়েছে, ছাত্রলীগ আলাদা একটা প্যানেল দিয়েছে, জাতীয় ছাত্রলীগ একটা প্যানেল দিয়েছে, ছাত্র ইউনিয়ন আলাদা প্যানেল দিয়েছে, এই করেছে ছাত্রদল। এটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এটা দেখে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে ওরা আবার ইউনাইটেড হলো। আচ্ছা। ওরা ইউনাইটেড হতে গিয়ে তখন একটা শক্ত ফাইট আসলো আর কি। এই শক্ত ফাইট করতে গিয়ে শুধুমাত্র আমি জিতলাম ভিপিতে, আর বাদবাকি ওরা জিতেছিল, মানে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিষদ সেখানে জিতেছিল। কিন্তু বিভিন্ন হলে আবার আমরা পেয়েছিলাম, মেয়েদের হলগুলো একটা ফুল প্যানেল পেয়েছি, তারপরে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটা হলে আমরা পেয়েছি। বিশেষ করে দুইটো হল, একটা মেয়েদের হল তাপসী রাবেয়া হল, আর একটা হচ্ছে হবিবুর রহমান হল, আরেকটা হচ্ছে মাদার বক্স হল। এই তিনটা হলে আমরা পূর্ণ প্যানেল পাই। রিজভী ভাই, তখন আপনারা হলে দুইটা হলে পূর্ণ প্যানেল পেলেন এবং সেই তিনটা হলে, এবং এখন দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পাশাপাশি যে হল সংসদ নির্বাচন হয়েছে সেখানে 255টি যে পদ, তার এগেনস্টে 234 জনই ছাত্র শিবিরের জিতেছে এবং ছাত্র দল একটিতেও জেতেনি, যেটি আমরা ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদেও দেখেছি, জাহাঙ্গীরনগরেও দেখেছি, রাজশাহীতেও দেখেছি। কিন্তু আপনি যেটা 90-এর কথা বলছিলেন, ওই সময় ছাত্র দলের বিশাল একটা জয়জয়কার অবস্থা ছিল। এই পরিবর্তনটার কারণ কি? পরিবর্তনটার কারণটা হলো যে 16-17 বছর ওই যে বলেছে মানে ফ্যাসিজমের যে প্রকোপ ছিল সেখান থেকে ক্যাম্পাসগুলো মুক্ত ছিল না। ক্যাম্পাসে ছিল তীব্র, এবং লক্ষ্য ছিল, ফ্যাসিবাদের লক্ষ্য ছিল যে বিএনপি বা বিএনপি ছাত্র সংগঠন, যেটি ছাত্রদল, এদেরকে কোনোভাবে দাঁড়াতে দেবে না। এবং কোনো ছেলে যদি কোনোভাবেই বুঝতে পেরেছে তার একটু মানে টিল্টেড টু ছাত্রদল, সে আর মানে হলে থাকতে পারেনি, হয় মেসে আশ্রয় নিয়েছে অথবা কোনোভাবে সে জীবনটা কাটিয়ে, ছাত্র জীবনটা সেখানে কাটিয়ে পাশ করে গিয়ে সে চাকরির সন্ধান বা ব্যবসা যেটা হোক সেটা করেছে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির সেই অবস্থা ছিল। চেষ্টা করেছে বারবার গিয়ে আপনার ভিতরে একটা মিছিল করা বা রাজনৈতিক চর্চা করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই তাদের উপর আক্রমণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, আমি তো কেন্দ্রীয় ছাত্র রাজনীতির সাথেও কিছুদিন যুক্ত ছিলাম, কখনোই মানে সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি গায়ে কখনো হাত দিত না। কিন্তু এই ফ্যাসিবাদী আমলে, আওয়ামী লীগের এই আমলটা, 16-17 বছরের আমলটা, সেখানে আমাদের ছাত্র দলের 3জন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা ফিজিক্যালি মানে অ্যাসাল্ট হয়েছে, রক্ত ঝরেছে। টুকুর মতো ছাত্রনেতা তার একবারে রক্তাক্ত করেছে, মাথা টাথা সব দিকে আক্রমণ করে তাকে এমনভাবে রক্তাক্তভাবে আহত করেছে বলা যাবে না। তারপরে খোকন, ফজলুর রহমান খোকন, তারপরে রওনকুল ইসলাম শ্রাবণ, এর পরের প্রেসিডেন্ট, এরা প্রত্যেকেই ক্ষতবিক্ষত হয়েছে। তারা কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি জুয়েল এবং আরও আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা গেছে। তারা বারবার চেষ্টা করেছে মধুর ক্যান্টিনে গিয়ে বসার, ওখানে কথা বলার, কিন্তু তাদেরকে মানে নিশ্চিহ্ন করার যে তাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। তো একটি ছাত্র সংগঠন যখন ক্যাম্পাসের মধ্যে স্বাভাবিকভাবে যখন রাজনীতি করতে পারে না, যখন সহাবস্থান থাকে না, এরশাদ আমলে আর যাই হোক, এরশাদ আমলে একটা ক্যাম্পাসগুলো মোটামুটিভাবে একটা সাহিত্য শাসন ভোগ করেছে, ক্যাম্পাসগুলো অনেকটাই স্বাধীন ছিল, এক ধরনের একটা পরিবেশ ছিল বলে মানে একটা ছাত্র আন্দোলন গড়ে তোলা গেছে, এবং 9 বছরই মাঝে মাঝেই আন্দোলন অনেক তীব্রতর হয়েছে। তারপরে ফাইনালি 90-এ এরশাদের পতন হলো। কিন্তু সেই পরিস্থিতিটা শেখ হাসিনা রাখেনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদী শাসন চালিয়েছে এবং তার যে জোট, তারা তো রাজনীতির মধ্যে দিয়েই গড়ে উঠেছে। তারা জানে যে কোথার থেকে আক্রমণ হতে পারে, এবং ফ্যাসিস্টদের তো সেটাই লোক, এবং ফ্যাসিস্ট বা নাৎসি যারা হয় তারা তো জনগণের মধ্যে থেকেই উঠে আসে। তারা বিভিন্ন ধরনের চেতনার কথা বলে,
বা নানা ধরনের কথা মানে ইয়ে করে সেটাকে একটা কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করে মানুষকে উদ্বুদ্ধ করানোর চেষ্টা করে, সেই চেষ্টার আমরা ফলশ্রুতি দেখেছি, ইটালিতেও দেখেছি, জার্মানিতেও দেখেছি। রাষ্ট্রই সবচেয়ে বড়, রাষ্ট্রই হচ্ছে পূজ্য, হ্যাঁ, তাকেই পূজা করতে হবে, এটাই তো মানে নাৎসিদের মূল কথা ছিল, এটাই তো ফ্যাসিস্টদের মূল কথা ছিল। এটা মানুষের মধ্যে সে উদ্বুদ্ধ করতে পেরেছিল এবং তার ভয়াবহ পরিণতি হলো যে সেখানে আর কোনো বাক স্বাধীনতা থাকলো না, সেখানে সংবাদপত্র স্বাধীনতা থাকলো না, মানুষের চিন্তার স্বাধীনতা থাকলো না, মানুষ যে পড়াশোনা করবে সেই স্বাধীনতা থাকলো না। যেখানে জার্মানের মতো একটি দেশ মানে জ্ঞানে বিজ্ঞানে উন্নত একটি দেশ, তাকে সেই পর্যায়ে হিটলার নিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা সাধারণ চরিত্র বৈশিষ্ট্য ফ্যাসিজমের। তো বাংলাদেশে তাই করেছিল, তারা আসলো, তারা রাজনীতি করেই এসছে, ওরা জানে যে কোথার থেকে আঘাত হতে পারে যদি অগণতান্ত্রিকভাবে দেশ শাসন করা যায় এবং নিজেদের কোনো উদ্দেশ্য থাকে, মানে সেই উদ্দেশ্য অর্থাৎ আমি ক্ষমতাকে চিরস্থায়ী করব, তাহলে এই উদ্দেশ্য সাধনের জন্য কোথা থেকে আঘাত আসতে পারে, সেটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো, এই কারণে তারা তাদের সকল শক্তি নিয়োগ করে তারা ক্যাম্পাসগুলো দখলে রেখেছিল। ছাত্রলীগকে তারা একটা ছাত্র সংগঠন তৈরি করেনি, এটা একটা মারকুটে রক্তপিপাসী একটা ছাত্র সংগঠনে পরিণত করলো এবং এইটা একে দিয়ে হরতাল ভাঙানো এবং একে দিয়ে মানে আমি যদি কাউকে দিয়ে অন্যায় অবৈধ কাজ করাই, তো তারা যখন নিজেরাও অবৈধ কাজের সাথে থাকবে তখন আর রাষ্ট্র বা তার রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে সে তাদেরকে কিন্তু আর ওইভাবে জোরালোভাবে কোনো কথা বলতে পারে না। ফলে ওদের হাতেরই শিকার হলো হচ্ছে বিশ্বজিৎ শ্রমিক, একটা দর্জির লেবার, শ্রমিক ছেলে, তাকে দাবড়িয়ে গিয়ে হরতালের দিন হত্যা করলো। আবরার বুয়েটের যে ছাত্র, একটা পোস্ট দেওয়ার কারণে মানে তাকে ফেলে দিল উপর থেকে, জীবন চলে গেল। এই অসংখ্য ঘটনা। এটা কেন করতে পেরেছে? ছাত্রলীগ তখন জানতো যে আমরা যদি এরকম কিছু কাজ করি তাহলে আমাদেরকে কিছু বলবে না, কারণ আমরা তো ক্যাম্পাসে কোনো সহাবস্থান রাখিনি, ছাত্রদেরকে ঢুকতে দেয়নি, কোনো ডেমোক্রেটিক ফোর্স এখানে ডেভেলপ করতে দেয়নি। মানে আগে হরতাল এবং অন্যান্য যে মানে আন্দোলনরত যে কর্মসূচি, আন্দোলনের জন্য যে কর্মসূচিগুলো হয়, সেই কর্মসূচিগুলোর পরিচালিত হতো মেইনলি ছাত্রদের দ্বারা এবং ক্যাম্পাস ছিল তাদের একটা হিন্টারল্যান্ড। এই হিন্টারল্যান্ডটা বন্ধ করে দিল শেখ হাসিনা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে জানে যে এইসব জায়গা থেকে আঘাত আসতে পারে। তো এই যে পরিস্থিতিগুলো ফেস করতে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে, তো তারা ওই সময় ছাত্রদের কাছে যাবে কি করে, হলে অবস্থান করবে কি করে, ক্যাম্পাসে গিয়ে বা ক্লাস করবে কি করে, ক্লাসও করতে পারেন। যারা হয়তো 2-4 জন গেছে গোপনে কোনো রকমভাবে নিজের জীবন বাঁচিয়ে যে পরীক্ষাটা হয়তো দিয়ে এসছে, আমি অনেকেই দেখেছি, অনেকে জেলে আছে, একসাথে আমরা অনেক ছেলের সাথে আমরা জেলে থেকেছি, ছাত্রদলের ছেলেরা, তারা জেল থেকে অনেক তয় তদবির করে তারা জেলে পরীক্ষা দিয়েছে। তো এই 16-17 বছর এই ঘটনাটা ঘটেছে। তো এর মধ্যে তো যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি তো নিতে পারেনি ছাত্রদল, এটাই মূলত এটাই হচ্ছে বিষয়। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনার দীর্ঘ একটা আপনার রাজনৈতিক ক্যারিয়ার, সেই 89-90-তে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো সেগুলোতে যেটি বললেন যে ডাকসু নির্বাচনের পরে বাকি সব দল ছাত্র দলের এগেনস্টে চলে গেছে, তার মানে তখনকার ছাত্র রাজনীতিতে ছাত্রদল বড় ফ্যাক্টর ছিল। মানে রিজভী ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এখন শিবিরের যে উত্থানটা বা এই যে ছাত্র সংসদগুলোর নির্বাচনের যে পরিমাণ জয়, আগামী জাতীয় নির্বাচনে তার কোনো প্রভাব দেখেন কিনা? কেননা একটি বিষয় একটু সাথে বলে রাখি যে ওই সময় 90-এর এই ঘটনার পরে 91-তে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন অনেকে এরকমও বলছিল যে বিএনপি এইভাবে এত বড় ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসবে এটা অনেকের ধারণাও হয়তো ছিল না। তো এই জন্য কোনো মিল দেখেন কিনা বা জাতীয় রাজনীতিতে এই ছাত্র সংসদের কোনো প্রভাব দেখেন? মনে করি না যে এর কোনো প্রভাব পড়বে, কারণ জনগণের মধ্যে যে রাজনৈতিক চেতনা যেটা ধারণ করা থাকে সেইটা খুব একটা যে ছাত্র সংগঠনগুলোর নির্বাচন বা প্রাতিষ্ঠানিক যে নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্বাচন, তার প্রভাব পড়েছে বলে এটা আমার কাছে মনে হয়নি। তার কতগুলো উদাহরণ আছে, যেমন ধরুন যদি 75 সালের পরেই আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ জায়গায় আপনার হয় জাসদ ছাত্রলীগ না ছাত্রলীগ জিতেছে। যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু 1980 সালে ভিপি সহ একটা পদে জিতলো ওই সময় সংগ্রামী ঐক্য জোট, ছাত্র ঐক্য জোট একটা ছিল, ফজল হোসেন বাদশা ভাই হলেন ভিপি সেটার, ওনারা ছাত্র মৈত্রী যে সংগঠন তিনি প্রধান ছিলেন।
আর বাদবাকি জিএস সহ প্রায় অধিকাংশ পদে জিতেছে আপনার ছাত্রলীগ, মানে আওয়ামী ছাত্রলীগ যেটা। তো পরবর্তী যে নির্বাচনগুলো অথবা এরপরে যে প্রেসিডেন্ট নির্বাচন হলো জাস্টিস সাত্তার সাহেবের, এখানে কিন্তু এটার কোনো প্রভাব পড়ে বা অন্য কোথাও আরও যে স্থানীয় সরকার নির্বাচন আমরা যেগুলো দেখেছি সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রভাব আমরা দেখিনি যে এটা জাতীয় পর্যায়ের নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেছে। এমনকি দেখুন, আমি যদি 72 সালের কথাই বলি, 72 সালে কিন্তু ইউনিভার্সিটিগুলোতে 72ই রুলিং পার্টির ছাত্র সংগঠন ছাত্রলীগ, তো ছাত্রলীগ কিন্তু সেই সময় আর বিজয় লাভ করতে পারছে না। একবারই স্বাধীনতার পরপর ঢাকাতে মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি হলেন ছাত্র ইউনিয়ন থেকে, রাকসুতে ভিপি হলেন হচ্ছে হায়দার আলী সাহেব ছাত্র ইউনিয়ন থেকে। ছাত্র ইউনিয়ন জিতছে এবং ইয়েতে যখন নির্বাচন হয় চাকসুতে মান্না ভাই জিএস হলেন চাকসু, তো সেটা তখন অলরেডি ছাত্রলীগ বিভক্ত হয়ে গেছে, এটা হলো জাসদ ছাত্রলীগের। আপনি দেখবেন যে ওই সময় এই ঘটনা ঘটছে। তো 73-এ যখন আওয়ামী লীগ নির্বাচন করলো, যদিও সেই নির্বাচন অনেক প্রশ্নবোধক, অনেক ধরনের কারচুপির আমরা নিদর্শন সেই সময় দেখেছি, তারপরেও হয়তো আওয়ামী লীগ জিতত। যে সংখ্যা তারা দেখিয়েছে বা যে পদ্ধতি তারা অবলম্বন করে জিতেছে, যে খন্দকার মুস্তাক আহমেদের ভোটের যে ব্যালট বাক্স তুলে নিয়ে এসছে হেলিকপ্টারে করে ঢাকায়, তারপরে জলিল সাহেবকে জিততে দেওয়া হয়নি, তারও এরকম করা হয়েছে। তো এটা না করলেও আওয়ামী লীগ হয়তো জিতত। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন অন্য ছাত্র সংগঠন জিতছে, তাতে জাতীয় রাজনীতিতে যে প্রভাব পড়ে না, সেটা আমরা এর আগের বিভিন্ন দৃষ্টান্ত থেকে আমরা দেখেছি। তার মানে আপনি মনে করছেন যে জাতীয় রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়তে নাও পারে, কিন্তু এটা ছোট্ট একটা বিষয় যদি বলেন, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর পরে ছাত্র দলকে আরেকটু কিভাবে তৈরি করা যায় বা কোনো দুর্বলতা জায়গা আছে কিনা, এগুলো নিয়ে বিএনপি? সেগুলো তো ইন্টারনালি কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, ডিসকাশন, আলোচনার মধ্যে দিয়ে এটাকে আরও মানে ঢেলে সাজানো। আর আমি প্রথমেই তো বললাম যে একটা মুক্ত পরিবেশ থাকবে। আর এখানে একটা খুব কৌশলগত যে বিষয়টা, এটা একটু আমি মনে করি যে আমাদের দিক থেকে সবসময় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হলো যে একটা আইডেন্টিটি, যে আমাকে কোনো ছদ্মবেশ ধারণ করে ভিতরে থাকা, এইটা ছাত্রদল এই জিনিসটা করেনি। তারা ফাইট করছে রাস্তায়, এবং 142 জন ছেলে লাস্ট এই আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলনে 142 জন ছেলে ছাত্রদলের মারা গেল, এবার ওয়াসিম আকরাম থেকে শুরু করে চট্টগ্রামের। তো এরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের খুব তীব্রভাবে অংশগ্রহণ করেছে, একেবারে জীবন উৎসর্গকারী তাদের সংগ্রাম। কিন্তু তারা তো ক্যাম্পাসের মধ্যে সহ অবস্থান করতে পারছে না। তার যে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে সে যে মত বিনিময় করবে, ছাত্রদল কিভাবে গঠিত হয়েছে, তার এই যে একটা ন্যাশনালিস্ট পলিটিক্স নিয়ে রাজনীতি করার জন্য যে এক্সচেঞ্জ করা মানে অন্যান্য ছাত্রদের সাথে, তার সতীর্থদের সাথে, এই সুযোগটা তো সে পায়নি। সে কোনো রকমে মানে বাইরে অবস্থান করেছে, বাইরে অবস্থান করে পার্টির কর্মসূচিগুলোর মধ্যে তারা থেকেছে, আলাদাভাবে বাইরে ছাত্রদের যে সমস্ত সম্মেলন, কাউন্সিল হয়, এই দলের যে ইন্টারনাল যে কর্মসূচি সেগুলো পালন করেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে যে তারা যে কাজ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে ছাত্র রাজনীতি হয়, যেটা যুগ যুগ ধরে হয়ে এসছে। আপনার এমনকি আইয়ুব খানের সময় যে এনএসএফ, যে একটা সরকারি দলের ছাত্র সংগঠন গুন্ডামি পান্ডামি করেছে, তারাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে। তো সেই মানে পরিবেশটার কোনো রাখেনি হচ্ছে শেখ হাসিনা, মানে ন্যূনতম কোনো স্পেস রাখেনি সাংগঠনিক সহাবস্থান। একদম ক্লিয়ার। আমরা আরো এবং আরেকটা ক্লিয়ার মানে পরিষ্কার যে ছাত্রদল ওই ভূমিকাটাও নেয়নি যে আমাদেরকে ছদ্মবেশ ধারণ করে, আমাদেরকে একটা ঘেরাটোপের মধ্যে থেকে আমাকে ছাত্রলীগ সেজে তাদের মধ্যে অবস্থান করা, সেটাও করেনি। আমরা ছাত্রদলের মতো আছি, আমরা ঢোকার চেষ্টা করছি, যখন ধাওয়া করেছে মার দিয়ে বেরিয়ে এসছে। কারণ একই সাথে ছাত্রলীগ মানে অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, তার সাথে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এরকম বহু ছবি নিশ্চয়ই আপনি সাংবাদিক, আপনি নিজেও জানেন ঘটনার মধ্যে। এর মধ্যে দাঁড়িয়ে থাকা একটা রাষ্ট্রের বিরুদ্ধে তো একটা ছাত্র সংগঠন তো কিছু করতে পারে না। হোল রাষ্ট্র নিয়োগ করে দেওয়া হয় ক্যাম্পাসগুলোর আধিপত্য বজায় রাখার জন্য। আমরা দেখলাম যে জুলাই সনদের গতকালই রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং সেখানে এনসিপি সহ আরও 5টি দল মানে এই স্বাক্ষর করেনি। এটি কোনো দুশ্চিন্তার জায়গা আছে কিনা? আমি মনে করি না যে দুশ্চিন্তার কোনো জায়গা আছে, কোনো স্পেস আছে।
এটা হয়তো কয়েকটা বিষয় আছে যে এনসিপি রাজনৈতিক অঙ্গনে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে তারা নতুন এসছে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে। তো তাদেরকে সবসময় মনে রাখতে হবে, তাদেরকে প্রাসঙ্গিক যদি তাদের থাকতে হয়, রাজনীতির যে বড় ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে যদি তাদেরকে উদ্ভাসিত হতে হয়, তাহলে তাদেরকে প্রাসঙ্গিক হতে হবে। যদি কোনো কারণে যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে এটা রাজনীতিতে একটা বড় ধরনের তারা ভুল করবে, একটা বড় ধরনের একটা মানে ভুল সৃষ্টি হবে তাদের আর কি। তো সেইটা আমার মনে হয় তারা করবে না। এবং এই জুলাই সনদের যে বিষয়টি, মানে নির্বাচনের আগে বা পার্লামেন্ট বসার আগে এটা করতে হবে, হ্যাঁ, এটার নেচারটা কিভাবে হবে, এর আইনীকরণ কিভাবে, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই দাবিটা ছিল মূলত এনসিপির, এই দাবিটা ছিল মূলত এনসিপির দাবি। তো সেইখান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলল যে ঠিক আছে, আমরা এটা নিয়ে আমরা কথা বলি। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার ঐক্যমত কমিশন প্রায়ই আলোচনা করছেন, আজকে প্রায় দীর্ঘ ৮-৯ মাস এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো আমার মনে হয় যে ওই যে স্বাক্ষর না করা, মতামত তারা যেটা দিয়েছেন, যেমন তারা বলেছেন অঙ্গীকারনামায়, জুলাই সনদে যে অঙ্গীকারনামায় ৫ নম্বর দফায় তাদের কিছু অবজারভেশন আছে যে এদেরকে বীর হিসাবে, মানে জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের বীর হিসাবে আখ্যায়িত করা, এটা রাষ্ট্র এটা করবে। তো রাষ্ট্র তো সেটা মেনে নিয়েছে এবং তাদের সহযোগিতার ব্যাপারটা থাকবে। তো সেটাও সেখানে উল্লেখ করা হয়েছে। আমি যতটুকু জানি তাদের ঘোষণাপত্রেও ছিল। হ্যাঁ, ঘোষণাপত্রও ছিল। তো সুতরাং আর তো এখানে কোনো ইয়ে থাকার কথা নয় এটা এনসিপির দিক থেকে। তো যদি এখানে আরও কিছু অ্যাড করার থেকে, বলার থেকে, তারা সেটাই বলতো। মানে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, বিশেষ করে মানে আমরা তো হলাম অন্য রাজনীতির স্টেক হোল্ডার, কিন্তু যারা মোটামুটি এটা আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসছেন, যারা পৌরোহিত্য করছেন আর কি, তারা তো আমি দেখছি যে মানে প্রতিদিনই ক্রমাগতভাবে নিরন্তরভাবে তারা সমস্ত রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন এবং প্রত্যেক কারো নোট অফ ডিসেন্ট, কারো সমালোচনা, কারো আলোচনা সবগুলো রেখে আবার সেগুলোকে ফ্লোট করছেন, আলোচনা করছেন। তো আমার মনে হয় যে তারা যে অভিযোগটি উত্থাপন করেছিল, সেইটা অভিযোগটা ক্লিয়ার করে কালকেই এটা স্বাক্ষর করে নিলে পরে, কারণ তাদের ব্রেন চাইল্ড, তো তাদের ব্রেন চাইল্ড এইটা সবাই সর্বসম্মতিক্রমে এক জায়গায় যখন আসছে, তো এখানে স্বাক্ষর করে নেওয়া, স্বাক্ষর করাটা তাদের উচিত ছিল। নাহলে ক্রমাগতভাবে এইভাবে হতে চললে ওই যে আমি আগেই যেটা বলেছি যে একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক মানে ইয়ে শুরু হতে পারে বলে আমার মনে হয় আর কি। মানে অপ্রাসঙ্গিক হওয়া, জাতীয় রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়া। তো এটা তো মানে আমাদের গণতন্ত্রের পথে আমরা যেটা হাঁটছি, গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার পথে পয়েন্ট অফ নো রিটার্ন, এই পয়েন্ট অফ নো রিটার্ন এইটা কিন্তু খুবই ক্ষতিকর বিষয় হবে। এবং এই পয়েন্ট অফ নো রিটার্নের ক্ষেত্রেও কিন্তু আমাদের গণতন্ত্রও কিন্তু বারবার হোঁচট খেয়েছে, বারবার হোঁচট খাচ্ছে, হোঁচট খেয়েছে। এবং এখান থেকেই আপনার এই অবস্থা থেকেই এক ধরনের মানে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নিয়ে রাজনৈতিক নেতৃত্ব মানে উত্থান ঘটে। তো সেগুলো সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয় যে এখনও সুযোগ আছে, এখনও বলেছেন যে তারা করতে পারে। এবং ইয়ের দিক থেকেও আমি এনসিপির যারা নেতারা আছেন তাদেরকেও আমি খুব রিজিড দেখিনি। পরবর্তীতে তাদের যে স্টেটমেন্ট, বিশেষ করে নাহিদ সাহেবের আমি যে স্টেটমেন্ট দেখলাম, আরও দেখলাম যে সেখানে লিবারেল ভিউজই তারা প্রকাশ করছেন। তো কিছু কথা তারা বলছেন, তাদের কিছু আরও কিছু সেখানে অ্যাড করার কথা তারা বলছেন। এটা আমার মনে হয় যে খুব একটা কঠিন বিষয় হবে না। এবং অন্যান্য যে বামপন্থী রাজনৈতিক দলগুলো, গণফোরাম, তারা সই করেননি। তো আমার এখানেও এটা বড় কিছু বিষয় ছিল না। এখানে হচ্ছে যে ধরুন সংবিধানের যে অনুচ্ছেদটি, মানে আপনার ক্রান্তিকাল আর হলো অস্থিতিশীলতার ব্যাপারে যে অনুচ্ছেদ 150, তার উপবিধি হচ্ছে 2, 150-এর 2, এই অনুচ্ছেদের আপনার 5টি যে তফসিল, 3টি তফসিল, যেটা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এখানে সংবিধানে
এটা করা হয়েছে, সংযোজন করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা এটা করেছিলেন। এটা করা হয়েছিল একেবারে মানে দলীয়করণকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে 7ই মার্চের ভাষণ, সেটা মানে ইনকর্পোরেট করা সংবিধানের মধ্যে। তারপরে 25শে মার্চের মানে মূল যেটা বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে 25শে মার্চের দিবাগত অনেক রাত্রে, অর্থাৎ 26শে মার্চে ঢাকা থেকে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যেটা সম্পর্কে কেউ ওয়াকিবহাল নাই। আচ্ছা, এটা একটা হচ্ছে, এটা হলো ষষ্ঠ তফসিল। সপ্তম তফসিল হচ্ছে যে এপ্রিল মাসে প্রবাসী সরকার যে করেছেন, যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা করেছেন আর কি, প্রোক্লেমেশন অফ কি বলে যে ইন্ডিপেন্ডেন্স, সেইটা তো সেইটার ব্যাপারে তো আমার তো মনে হয় যে এটা সবাই মেনে নিবে। এটা কারেকশন করা হয়েছে এবং ঢুকানো নাকি হয়েছে, যেটা শুনলাম এই জিনিসটা ঢুকানো হয়েছে। তো এইটার কারণে তারা দেননি আমি যতটুকু জানি, আমি শুধু ওইটুকু কথা বলছি আর কি। তো আমার তো মনে হয় যে এটা যদি এটা তো যেহেতু ঢুকানো হয়েছে সপ্তম তফসিলটা, তো আমার তো মনে হয় আর বাধা থাকার কোনো কারণ নাই। কারণ ষষ্ঠ তফসিলের ব্যাপারে তো আমাদেরও তো সেই জায়গা আছে। তারপরে ডকুমেন্ট কোথায়, যে এখান থেকে যে স্বাধীনতার ঘোষণা পাঠানো হয়েছে রাত 12টার পরে, তার ডকুমেন্ট কোথায়? আমরা তো জানি এবং বিশ্বব্যাপী জানে এবং সবাই জানে যে এই স্বাধীনতার ঘোষণা 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন, তখন মেজর জিয়া, তিনি সেটি দিয়েছেন। সেটা দেশ বিদেশের রাষ্ট্রনায়ক, গবেষক, ইতিহাসবিদ সবের বইতে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর স্বামীও তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তো এটা আর নতুন করে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেটার ব্যাপারে তো অবশ্যই শুধু আমরা বলে না, আরও অনেক রাজনৈতিক দল তারা এই বিষয়টা মানে স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা বলেছেন। তো সেই জায়গাটা আপনি যদি একটা মানে যার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্বহীন একটি কথা শুধুমাত্র আওয়ামী লীগকে স্বাধীনতার একক চ্যাম্পিয়ন করবেন এই কারণে সংবিধানে ওটা সন্নিবেশিত আপনারা করেছেন, তো এটা পঞ্চদশ সংশোধনী করে, তো এটা তো ঠিক নয়, এটা তো মানবে না সবাই। আর 7ই মার্চের যে ভাষণ, সেই 7ই মার্চের ভাষণ কি এটা ছিল? এটা কোনো স্বাধীনতার ঘোষণা ছিল? আপনি লাস্টে বলছেন জয় বাংলা, তারপর বলছেন জয় পাকিস্তান। পাকিস্তানি কাঠামোর মধ্যে বাঙালি জাতীয়তাবাদকে আপনি ওটা বার্গেনিং হিসাবে নিয়েছেন। বাচ্চা ছেলে একটা ধরেন একটা ব্লেড বা একটা চাকু নিয়ে করছে, মানে ভয় দেখাচ্ছে, করছে, আপনি তাকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছেন, তুই ওটা আগে দে, নাহলে তোকে আমি পিটাবো। ব্যাপারটা ছিল অনেকটা তাই, মার দাও, যে তুমি আমাকে ট্রান্সফার অফ পাওয়ার, তুমি আমাকে, আমি জিতেছি বেশি ভোটে, আমাকে তুমি ক্ষমতা দাও, হ্যাঁ, তা না হলে কিন্তু আমি বাঙালি জাতীয়তাবাদ মানে বাঙালিত্ব এটা নিয়ে কিন্তু আমি সংগ্রাম করব। হ্যাঁ, তো সুতরাং এইটা তো কখনোই মানে স্বাধীনতার ঘোষণা হতে পারে না। তো এই জিনিসগুলো তো একটা মানে একটা স্ট্রিমলাইনিং হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। তো জুলাই সনদে আমি মনে করি যে এটা যথার্থভাবে বাদ দিয়েছিল। ওনারা যখন প্রবাসী সরকারের যে ইয়েটা মানে ঘোষণাপত্র যেটা আর কি সপ্তম তফসিল, এইটা থাকতে পারে, এই ব্যাপারে আমার কোনো বা আমাদের কোনো আপত্তিও নাই। আরেকটি ব্যাপারে একটু জানতে চাই, এটা তো প্রকাশ্য ব্যাপার, এটা তো সবাই দেখেছে, সনদ জাতির সামনে ঘটেছে, গোটা জাতির সামনে। তো এটা আমাদের 10ই এপ্রিল কিংবা 17ই এপ্রিল, 10ই এপ্রিল, হ্যাঁ, আর 17ই এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয়, আর প্রোক্লেমেশনটা হয় হচ্ছে 10ই এপ্রিল। যে বিষয়টা একটি রিজভি ভাই আপনার কাছে আপনার মতটা জানতে চাই, সেটি হচ্ছে আমরা যেদিন জুলাই সনদ সাইন হলো অর্থাৎ গতকাল, সেদিনই দেখলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, জুলাই যোদ্ধারা রাজপথে এবং তাদের সাথে পুলিশের লাঠিচার্জ, মারামারি। এই বিষয়টা আপনার আসলে এই বিষয়টা আমি যেটা মনে করি যে কখনোই ডেমোক্রেসি মবক্রেসির বিকল্প হতে পারে না। ডেমোক্রেসি আপনি পছন্দ হয়নি, আপনি বিক্ষোভ করতে পারেন, আপনি ওখানে আপনার কণ্ঠের স্বাধীনতা আছে, আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু মবক্রেসি দিয়ে কখনোই গণতন্ত্র নিরাপদ হবে না, কখনো গণতন্ত্র সজীব এবং সতেজ হবে না। এটা মানে আমাদের সবাইকে বুঝতে হবে। এবং এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন বা আরও যারা এটার সাথে যারা ইনভলভ হয়েছে তাদেরকে বুঝতে হবে, মবক্রেসির যদি হয়, উত্থান ঘটতে থাকে, আমরা যতটুকু অর্জন করেছি এটা বিপন্ন হবে। সাধারণ মানুষ এটাকে ভয়াবহ রকম একটা বিপদ বলে মনে করে।
আপনার কাছে যে জিনিসটা অন্যায় বলে মনে হচ্ছে যে আমার রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলছি এখানে একটাও সেটাকে মূল্যায়ন করা হয়নি। আপনি ওই পাশে দাঁড়িয়ে আপনি সেখানে স্লোগান দিতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু ভেঙে টেঙে ভিতরে ঢুকে যাব, এই করব, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করব, তো এটা তো হতে পারে না। কারণ এই জুলাই সনদের বিষয় তো আমি আগেই বলেছি, এটা এনসিপির সবচেয়ে বড় দাবি ছিল। এখানে যদি তাদের লোকজন অথবা তাদের সমর্থিত কোনো লোকজন বা কোনো প্ররোচনা থেকে এখানে যদি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র গণতন্ত্রের মানে বিকল্প হতে পারে না। তো উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি কখনোই স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারবেন না। এটা আমি মোটেই আমি মনে করি যে এটা সঠিক কাজ হয়নি। কারণ সব কিছুই আমাদের সমাধান করতে হবে আলাপ আলোচনা, ডিবেট, ডিসকাশন মধ্যে। সেই পরিবেশটা তো আছে তো এখনও। আমরা বলতে পারছি, আমরা সরকারকেও আমরা অনেক বিষয় কি আমাদের সরকারের সাথে একমত আছে, একমত নয়। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারের আরও অন্যান্য বিষয় যেগুলো নিয়ে সমালোচনার দরকার, প্রশাসনের নিরাপত্তা ইত্যাদি নিয়ে তো আমরা প্রতিদিনই বলছি। সরকার কিছু শুনছে, কিছু শুনছে না। এটা তো গভর্নমেন্ট, তার তো নিজস্ব ওয়েতেও তাদের চলতে হবে, কিন্তু তারপরেও আমরা দাবি করছি, জানাচ্ছি। তো সব যে শুনবে এমন কথাও নয়, কিন্তু যেগুলো খুবই দৃষ্টিকটু হয় সেই বিষয়গুলো আমরা বারবার সেখানে চাপ দিচ্ছি। কিন্তু সেটা আমরা আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে আমরা সেটা জানাচ্ছি, সেই কথাটা আমরা বলছি। কারণ আমরা এটা গণইচ্ছার, এটা নির্বাচিত সরকার নয়, কিন্তু গণইচ্ছার সরকার। তো গণইচ্ছার সরকার তো অবশ্যই জনগণের রাজনৈতিক দল বা জনগণের যে সমস্ত কণ্ঠের ধ্বনিগুলো আছে, অভিযোগগুলো আছে, তারা সেটা কগনিজেন্সে নেবে। এবং আমি মনে করি যে তারা কি খানিকটা হচ্ছে নিচ্ছেনও। সে যে নিচ্ছেন না সেটা কথা আমি বলবো না। তো সুতরাং সেই ক্ষেত্রে কি বলে যে এনসিপি যে রাজনৈতিক দলটি, তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা তো ছিলেন, এবং তাদের একজন প্রতিনিধি এখনও আছেন, দুইজন, সরি দুইজন, মাহফুজ এবং আসিফ, দুইজন আছে। তো থাকার পরেও এইরকম একটা হট্টগোল, এই ধরনের একটা মানে উচ্ছৃঙ্খল মানুষ ভিতরে যাচ্ছে, এটা কোনো ফেয়ার ডেমোক্রেটিক না। এইটা প্রসঙ্গে বিএনপির প্রোটেস্ট না, অভিযোগ না। আমি ইউরোপ, আমেরিকায় অনেক দেশে অনেক ইয়ে গেছি আমি, তো ওদেরও দেখেছি অভিযোগ, মাত্র 10-12টা লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সেটা কাউন্ট হয়। ওই 7-8টা লোকই যে প্ল্যাকেট নিয়ে ইয়ে করছে, হয়তো মেয়রের বিরুদ্ধে করছে, অথবা ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে করছে, অথবা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে করছে। তো ওই যে দাবিগুলো আছে, ওটা কিন্তু ওখানে ইন্টেলিজেন্সের লোক এসে ওটা নিরাপত্তাও আছে, আবার তার নিরাপত্তাও আছে ওখানে, যাতে অন্য কেউ যেন ঝামেলা না করে। তো সুতরাং তো আমরা ওই দিকে যাই না কেন? গণতন্ত্রের যে সমস্ত ভালো দৃষ্টান্তগুলো আছে পৃথিবীতে, উন্নত দেশগুলোতে, আমরা সেখান থেকে নিয়ে আমরা কাজ করি। কিন্তু মবক্রেসি করলে গণতন্ত্র বিপন্ন হবে, এবং আমরা সভ্যতার দিকেও এগিয়ে যেতে পারবো না। একদম, আমরা যথেষ্ট সভ্য জাতি, কিন্তু এই জিনিসটা করলে পরে সাধারণ মানুষ আস্তে আস্তে মানে এখনো পর্যন্ত আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের প্রতি মানুষের যে সহানুভূতি, এই সহানুভূতিটা কমে যেতে থাকবে। এই প্রসঙ্গে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। হতে পারে, নিঃসন্দেহে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি না, যথার্থই বলেছেন। এখানে ফ্যাসিস্টরা তো এই সুযোগগুলো নেবেই, যেখানে এনসিপির বদনাম হতে পারে, যেখানে বিএনপির বদনাম হতে পারে, বিএনপির কোনো কাজের জন্য, বা অন্যান্য রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছিল, তাদের যে কোনো ত্রুটির কারণে তারা ঢুকে যেতে পারে। আজকে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছি, নানা ধরনের নাশকতার আমরা দেখতে পাচ্ছি। তো এটার পেছনে কি তারা নাই? তারা নিশ্চয়ই আছে, এবং এই নাশকতা করার জন্য ইনস্টিগেট করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, দেশের বাইরে থেকে করা হচ্ছে। তার ভিডিও আমরা শুনছি, এবং সব ভিডিও যে সত্য তা নয়, কিন্তু কিছু ভিডিও যেগুলো নির্দেশনা আসছে ভিডিওতে, সেগুলো নানা ধরনের ফরেনসিক টেস্ট করতে জানা যাচ্ছে যে হ্যাঁ, এটা হুবহু কণ্ঠস্বর যারা এই নির্দেশগুলো দিচ্ছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে
তো যারা এই গণতন্ত্রের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদেরকে তো সতর্ক অবস্থান নিতে হবে, যাতে কোনো দোসর বা কোনো এজেন্ট প্রভোকেটিয়ার তারা ভিতরে ঢুকে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা যে লক্ষ্য নিয়ে এই জুলাই আন্দোলনটি হয়েছে, সেই জুলাই আন্দোলনটি যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, তার লক্ষ্যচ্যুত না হয়, সেই দিকটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। দোসররা নানা ধরনের সুযোগ গ্রহণ করবে, সেই সুযোগটি আমরা যেন না দেয়। এখানে তো আরও অনেকে দ্বিমত পোষণ করেছে, সই করেননি, কমিউনিস্ট পার্টি, গণফোরাম, তারা তো এই আচরণ, তারা নিজের অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করে তাদের কথাগুলো তুলে ধরছেন, গুড, সেটা হতে পারে। আবার ওই ঐক্যমত কমিশন তারা বলেছেন যে এটা আমাদের স্বাক্ষর করার জন্য আমাদের এটা থাকবে, কী বলে, ওপেন থাকবে, আরও যদি কয়েকদিন লাগবে। তো দ্যাট ইজ নাইস। আমি মনে করি এটাই তো গণতান্ত্রিক সভ্যতা, এই সহিষ্ণুতাটাই তো থাকা দরকার, যেটা শেখ হাসিনা রাখেননি। শুধু বিভাজন করেছেন, ওরা খারাপ, ওরা শত্রু, আমরা ভালো, আর সেটার জন্য তিনি ব্যবহার করেছেন হিটলারের মতো মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এগুলো বলে বলে গোটা জাতিকে বিভাজিত করেছেন, একবার তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভাজিত করেছেন। এবং সেখানে কিছু বুদ্ধিজীবীরা এই জায়গায় তারা সেটাকে আপনার কি বলে যে প্ররোচিত করেছেন, সেটাকে ফুয়েলিং করেছেন, করে এই যে গ্যাপটা, সম্পর্কের আন্তঃসম্পর্ক জনগণের মধ্যে আমার দ্বিমত থাকবে, সমস্ত কিছু থাকবে, তারপরে সামাজিক যে ঐক্য, সে সামাজিক ঐক্য বিনষ্ট হবে কেন? এবং রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকবেন তার তো আরও দায়িত্ব, তাকে তো একটা তো ন্যাশনাল কল দিতে হবে ঐক্যের জন্য, সেই জিনিসটা রাখেনি শেখ হাসিনা। এমনকি বাংলাদেশের বিরোধী দলের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে পর্যন্ত বক্তৃতা করেছে শেখ হাসিনা। কত আমাদের দুর্ভাগ্য ওই জাতির, যখন ভারতে কোনো একটা বিষয়ে ক্রাইসিস হয়, সংকট হয়, তখন দেখছি যে যিনি সরকার চালাচ্ছেন, যিনি বিরোধী দল আছেন, সবাই এক টেবিলে বসে যাচ্ছে। এমনকি যে শেখ হাসিনা যে পালিয়ে গেলেন ভারতে, তার জন্য কি করা যায় সেটা নিয়েও সরকারি দল বিরোধী দল একসাথে বসেছে। আর সেই শেখ হাসিনা বাংলাদেশকে এমনভাবে বিভাজিত করেছেন চেতনার নাম দিয়ে, তার আমরা এখনো পর্যন্ত তার কি বলে যে তার যে ভস্য, তার ছাই এখনো আমাদের গায়ে এসে পড়ে। ওকে, আরও কয়েকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই। বিশেষ করে একটা বিষয়, জুলাই সনদ সংস্কার নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় তো সব কুলাবে না। একটা প্রশ্ন খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বা পরবর্তীর জন্য বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষ কোথাও পিয়ার চায় না, আবার জামাত উভয় কক্ষেই পিয়ার চায়। আমার জামাত অংশ নিয়ে আপনাকে প্রশ্ন না করে আপনাকে বিএনপি নিয়ে করি, যে যদি উচ্চকক্ষেও পিয়ার না থাকে তাহলে আসলে উচ্চকক্ষের দরকারটা কি? যদি একইভাবেই যদি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে আরেকটা কক্ষ করে। না, এটা তো পৃথিবীতে বহু দৃষ্টান্ত আছে। যেমন ভারতে উচ্চকক্ষে নির্বাচিত হন সারা ইন্ডিয়াতে যে বিধানসভা আছে, লোকসভা, সবার যারা মেম্বার, সদস্য, তারা ভোটাভুটি দিয়ে উচ্চকক্ষ তারা তৈরি করেন, এরকম বিধান আছে। এবং সেখানে এই কারণেই করা হয় যে অ্যাবসলিউট তো হচ্ছে লোকসভা, পার্লামেন্ট যেটা তাদের বলা হয়, তো সেখানেও যাতে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, সেই জন্যই তো উচ্চকক্ষ। তো সেটা যে একেবারেই কোনো সিলেক্টিভ ব্যাপার তা তো নয়, যে ব্যক্তির ইচ্ছাতে হচ্ছে। যারা নমিনেশন যারা পাচ্ছেন দল থেকে, তারা নির্বাচিত হবেন হচ্ছে প্রতিনিধিদের দ্বারা, জনপ্রতিনিধিদের দ্বারা। সেটা বিধানসভারও হতে পারে, সেটা বিধানসভা এবং লোকসভা যৌথভাবে দিয়ে। তো আমাদেরও সেরকম একটা পদ্ধতি এখানে বের করতে হবে, যে আমরা এটা কিসের ভিত্তিতে তাদেরকে আমরা করব, সেটা আরও আলোচনা আসতে পারে, আলোচনা করে এই জায়গাটা হয়তো বিএনপির একটা ছাড় দেওয়ার সম্ভাবনা থাকলেও না, নিশ্চয়ই সেটা করবে। আমি মনে করি যে বিএনপি সেই ক্ষেত্রে অনেক লিবারাল, এবং তাদের নির্বাচনের ক্ষেত্রে কি করা যায় সেই বিষয়টাও হয়তো তারা চিন্তা করবে, কিভাবে এই প্রতিনিধিগুলোকে আমরা মনোনীত করব, জনগণ মনোনীত করবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট পদ্ধতি তো আছেই, পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আছে, সেই পদ্ধতিও হতে পারে। সেটা এখন আমাদের এখানে আলোচনা হয়নি, আলোচনা হলে পরে নিশ্চয়ই একটা পদ্ধতি সেখানে উদ্ভাবিত হবে। রিজভী ভাই, একটা বিষয় একটু ছোট্ট করে জানি, আমাদের সময় খুব বেশি নাই, আপনার দলের রাজনীতি নিয়ে একটু জিজ্ঞেস করব। তার আগে একটা বিষয় একটু জানতে চাই, যে আমরা দেখেছি যে জামাত বিএনপি রাজপথে দীর্ঘদিন আন্দোলন করেছে, একসঙ্গে জোটবদ্ধভাবে করেছে, সরকারও গঠন করেছে, কিন্তু 5 আগস্টের পর থেকে স্বাভাবিক এতদিন একসঙ্গে একটা এজেন্ডা কাজ করেছে, কিন্তু এখন যে যার পথে হাঁটবে, স্বাভাবিক। কিন্তু
বিদ্বেষ বা বৈরিতা বা মানে কি বলে এটাকে, যে একটু বেশি মনে হচ্ছে কিনা বিভেদটা? না, বিদ্বেষ বৈরিতা আমার মনে হয় যে বেশি বলে যেটা ভাবছেন ওইরকম না, কিন্তু আমরা মনে করি তারাও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামী ছিল, কিন্তু কিছু তো মৌলিক বিষয় আছে, যে মৌলিক বিষয়ের সাথে বিএনপি আর জামাত মধ্যে পার্থক্য তো রয়েছে বলেই তো, মৌলিক পার্থক্য রয়েছে বলেই তো ওরা জামাত আমরা বিএনপি। অনেক প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন আছে, তারপরে গণতান্ত্রিক আন্দোলনের নানা ডিনামিক্সে আমাদের ভূমিকা তাদের ভূমিকা, এটার মধ্যে অনেক ধরনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেও আমাদের আছে। আমরা একটা একেবারে গণতন্ত্র মানা একটা উদার রাজনৈতিক দল, এবং যে দলটি অনেক কিছুতে যেমন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, ঠিক তেমনি ইউরোপীয় যে গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন যাদের দ্বারা উদ্ভাবিত হয়েছে, আপনি লক, হবস বলেন, মন্টেস্কু বলেন, মানে ফরাসি বিপ্লব থেকে শুরু করে আপনার ওই ম্যাগনা কার্টা 1215 সালের ম্যাগনা কার্টা, আপনি আমেরিকান রেভলিউশন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বা আমেরিকান রেভলিউশন যেটা বলি, যেটা আবার ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছে, ওদের যে আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স, মানে অর্থাৎ জনগণের ক্ষমতা, এই যে জনগণের ক্ষমতা, জনগণের মানে পছন্দের যে সরকার, সেই সরকার জনগণের কাছেই জবাবদিহিতে থাকবে, এবং এর সাথে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার, এটা যেটা ইউরোপকে আলোড়িত করেছে, বিশেষ করে রেনেসাঁ প্রসূত পরবর্তী যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, এবং তারপরেও যে রাজনৈতিক যে রেভলিউশনগুলো হয়েছে ফরাসি বিপ্লব থেকে শুরু করে নানা বিপ্লব ইউরোপে, যেমন ইংল্যান্ডে হয়েছে গৌরবোজ্জ্বল বিপ্লব, তারপরে ফ্রান্সের বিপ্লব, ফরাসি বিপ্লব যেটা বলে, আমেরিকান রেভলিউশন, আরও বিভিন্ন দেশে যে রেভলিউশনগুলো হয়েছে, তার মূল বাণী ছিল হচ্ছে যে, যেমন ফরাসি বিপ্লবের মূল বাণী কি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তো এগুলো হচ্ছে বিএনপি ধারণ করে, কারণ বিএনপি জন্ম হয়েছে একটা একদলীয় রাজত্ব যখন চলছে, সমস্ত গণতান্ত্রিক অধিকার অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দল নয়, তারই একটি মানে সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য 7ই নভেম্বরের পরে বিএনপির জন্ম হয়েছে গণতান্ত্রিক চেতনা নিয়ে। ক্লিয়ার। আমরা আরও কয়েকটা বিষয় একটু জানতে চাই। প্রথমে একটা বিষয় একটু জানতে চাই, আপনি যেহেতু দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আপনি মুখপাত্র এবং সেই সাথে দপ্তরের দায়িত্ব আছেন, আমরা দেখি যে জামাত আরও প্রায় বছরখানেক আগে মনে হয় 300 আসনে তাদের প্রার্থী সিলেক্ট করে ফেলছে। বিএনপি আসলে তাদের প্রার্থী ঘোষণা না করুক, সিলেক্ট কবে করবে আর শরিকদের জন্য কতটুকু ছাড়বে? দেখুন, এটা তো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আগেই বলেছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককেই মানে বিএনপি অ্যাকোমোডেট করবে। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাদেরকে সবাইকে নিয়েই সেই বিষয়টি মানে সেই সরকার সেই সরকারে তাদেরকে করা হবে, অ্যাকোমোডেট করা হবে, এটা তার বক্তব্য। ওই অনুযায়ী কিন্তু এখনও আমি বলবো আপনাদের কাছে সেই অনুযায়ী কাজ চলছে এবং এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে আর কি। একটা খুবই কীরকম প্রশ্নটা হবে জানি না, এনসিপির সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নির্বাচন একেবারে এখনও একবারে ওপেনলি এসব নিয়ে আলোচনা হয়নি, এখন তো জুলাই সনদ এগুলো নিয়েই তো চলছে। এটা হয়তো আরও কিছুদিন পরে, 15-20 দিন, 1 মাস পরে কারা জোটে আসবেন, কারা জোটে আসছেন না, কাদেরকে নিয়ে জোট গঠন করা হবে, কে কয়টা কি সিট পাবে, এগুলো আলোচনা হয়তো শুরু হবে, তবে অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো শুরু হবে। 5 আগস্টের পর এই গত 1-1.5 বছরে আমরা দেখেছি যে বিএনপি অনেকগুলো জায়গায়, অনেকগুলো জেলায় কাউন্সিল করেছে, কোনো কোনো জায়গায় একদম সরাসরি ভোটের মাধ্যমেও করেছে কাউন্সিলরদের। তো মানে জাতীয় কাউন্সিল বা দলের কেন্দ্রীয় কাউন্সিল আসলে কি নির্বাচনের আগে হবে না পরে? ফেব্রুয়ারির যদি দ্বিতীয় সপ্তাহে যদি হয়, তাহলে তার আগে ন্যাশনাল কাউন্সিল হওয়া একটু দুরূহ হবে, কারণ ন্যাশনাল কাউন্সিল বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ করা খুব মানে মুশকিল হবে। আমার মনে হয় এটা নির্বাচনের পরেই এটা যাবে বলে আমার বিশ্বাস আছে। কতগুলো জেলায় কাউন্সিল করেছেন আপনারা এই পর্যন্ত? এখন এই স্ট্যাটিস্টিক্সটা তো আমি এই মুহূর্তে একবারে এক্সাক্ট সংখ্যা দিতে পারবো না, তবে আমি মনে করি এটা তো চলমান প্রক্রিয়া, এটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ায় যেখানে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, সেই কমিটি ভাঙা হচ্ছে, সেখানে নতুন করে কনভেনিং কমিটি করা হচ্ছে, কাউন্সিলের ডেট দেওয়া হচ্ছে থানাগুলো কমপ্লিট করার পর, এটা ক্রমান্বয়ে চলছে এবং আরও কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি জেলা এটা হতে থাকবে আর কি।
আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা শুধুমাত্র আমার প্রশ্ন না, এটা গোটা জাতিরই প্রশ্ন। মানুষ অনেকটা অপেক্ষায় বলতে পারেন কিংবা অনেকটা কৌতূহলেও আছে যে তারেক রহমান কবে দেশে আসবেন। যেহেতু আপনি দলের মুখপাত্র, যদিও তিনি কিছুদিন আগে কিছুটা ক্লিয়ার করেছেন, আপনার কাছে একটু জানতে চাই যে তফসিলের আগে নাকি নির্বাচনের পরে? দেখুন, আমার যেটা মনে হয় উনি এই ব্যাপারে আমাদেরকে এখন কিছু বলেননি। তবে আমি সামগ্রিকভাবে যেটা বুঝতে পারছি, বিভিন্ন প্রস্তুতি নিয়ে উনি তাড়াতাড়ি আসবেন, এই মাসে না হোক আগামী মাসে। মানে আসলে আমার মনে হয় যে তফসিল ঘোষণার আগেই মানে আসার কথা আর কি। এটা মানে আমি এটা মানে অ্যানালাইসিস থেকে আমি বলছি আর কি, মানে এক্স্যাক্টলি উনি কোনো তারিখ দেননি, তবে আমার মনে হচ্ছে যে আসলে হয়তো উনি আগেই আসতে পারেন আর কি। আরেকটা প্রশ্ন, এটাও জনমানুষের প্রশ্ন এবং আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে সময় মতো, অর্থাৎ ফেব্রুয়ারির যে ঘোষিত সময়, সেই সময় নির্বাচন হবে কিনা, বা সময় মতো নির্বাচন হওয়ার জন্য যে প্রক্রিয়ায় দেশ আগানো সেভাবে আগাচ্ছে কিনা, এই প্রশ্ন মানুষের। দেখুন, আমি একটা বিএনপির রাজনীতির সাথে আরেকটি রাজনৈতিক দলের যে পার্থক্যের কথা আপনি বলছিলেন, তার মধ্যে একটা পয়েন্ট ছুটে গেছে। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। জাতীয়তাবাদ মানে আমি এই ভৌগোলিক সীমানার মধ্যে আমাদের যা কিছু অহংকার, অর্জন, সম্পদ, এটার মানে সুরক্ষার হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ন্যাশনালিস্ট পলিটিক্স আধুনিক রাজনীতির একটি মানে উপাদান, পলিটিক্যাল একটা উপাদান। তো এই ক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক বা ধর্মপন্থী যে রাজনীতিগুলো আছে তার সাথে পার্থক্য আছে। তো এরকম একটা আধুনিক রাজনৈতিক দল গণতান্ত্রিক যে চর্চা, এই চর্চার সপক্ষে সবসময় সোচ্চার থাকে। আর গণতান্ত্রিক চর্চার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। এই জন্যই বিএনপি বারবার বলেছে যে নির্বাচনের কথা বলেছেন একটা যৌক্তিক সময়, বলেছি না আমরা, যৌক্তিক সময় মানে আপনি এটা প্রলম্বিত করেন না, মানে যাতে না হয়। আবার আমরা মানে গত বছরই বলেছি 5ই আগস্টের পর থেকে যে আমরা এই মুহূর্তে চাচ্ছি না, কিন্তু এটা যেন বেশি প্রলম্বিত না হয়। তো সুতরাং আমরা যেটা যে কথাটা করেছি যে এই দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিরাপদ করতে হলে নির্বাচনটা দিতে হবে। এবং এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আসছে না, আপনার বাড়ছে, ইনফ্লেশন মাঝখানে একটু কমেছে, আবার ইনফ্লেশন বাড়া শুরু করেছে, আপনার বেকারত্ব বেড়েছে খুব সাংঘাতিকভাবে। তো অর্থনীতি তো খুবই একটা স্ট্রিনজেন্ট, অর্থনীতি একটা খুব আঁটোসাঁটো অবস্থার মধ্যে আছে, কর্মসংস্থানের উপর মোটেই নেই, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় শতাধিক গার্মেন্টস আপনার বন্ধ হয়ে গেছে। তো ইনভেস্টমেন্ট আসতে হলে ইনভেস্টমেন্ট যারা করেন বিদেশিরা, তারা দেখে যে এখানে নির্বাচিত সরকার আছে কিনা। সব কিছু মিলিয়েই নির্বাচনটা অত্যন্ত জরুরি। এবং কালকে যে অঙ্গীকারটা করেছেন প্রধান উপদেষ্টা, যে আমাদেরকে একটা ভালো নির্বাচনের দিকে এগোতে হবে, জুলাইয়ের সনদ হলো, এখন সবাই মিলে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে, সেটা অবশ্যই জুলাই। তো সুতরাং তার কথা ধরেই আমরা মনে করি যে নির্বাচন হবে এবং একটা ভালো নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, যেটা 16-17 বছর হয়। অনেক অনেক ধন্যবাদ রুহুল কবির রিজভী আহমেদ, চ্যানেল 24 এর স্টুডিওতে এসে আপনার ব্যস্ত সময়ের ভিতর থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক যারা আমাদের কথা শুনছিলেন তাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।